কিন্তু সে ওইগুলার খেয়াল কখনোই রাখতো না। সে এসে তার কাজটা হলেই সে মানে কি তার নিজের কাজটা হলেই শেষ, ঠিক আছে। সে কখনো আমার চা পাওয়ার কোনো মূল্য তার কাছে ছিল না। কিন্তু এইভাবে একটা মানুষ কতদিন, আমিও তো একটা রক্ত মাংসের শরীর, আমি এতটা বছর নিজেকে ধরে রাখলাম হাজব্যান্ডের জন্য, বিয়ের কিছুদিন ভালোই কাটলো, এখন তো হাজব্যান্ড এইদিকে ওইদিকে আসে, শুধু তার চাহিদাটা মিটলেই সে চলে যায়। আমার চাহিদার কোনো মূল্যই নেই, বা সে বুঝেও না, বোঝার চেষ্টাও করে না, বা আমাকে কোনো ধরনের সান্ত্বনাও দেয় না। তো এরকম করতে করতে যখন দেখতেছি না এভাবে আর হচ্ছে না, প্রায় 2 বছর পার হয়ে গেল, তখন দেখতেছি যে না, হাজব্যান্ডের অবহেলা আমার প্রতি দিন দিন বাড়তেছে। তো যখন দেখলাম হাজব্যান্ডের অবহেলা আমার প্রতি বাড়তেছে, তখন আর নিজে কোনো উপায় না পেয়ে, তখন আবার পাশের বাড়ি একটা ছেলে আমাকে একটু মানে তাকাইতো, চেয়ে থাকতো। তখন বুঝতে পারছিলাম যে ছেলেটা আমাকে কিছু একটা বলতে চাচ্ছে বা কিছু বুঝাইতে চাচ্ছে। যাক, ছেলেটার সাথে আমিও সম্মতি দিলাম, কারণ আমারও তো ক্ষুধা আছে। দেখলাম যে যদি চামে চুমে যদি নিজের কাজটা নিজে কমপ্লিট করতে পারি। তো যাই হোক, এরপর থেকে ছেলেটার সাথে আমি নিজেই শেয়ার করলাম কথা, মানে আমার সব কষ্টের কথাগুলো শেয়ার করলাম। সে বলল যে তোমাকে দেখে মনে হয় তুমি খুব ক্ষুধার্ত বা সেই, যেহেতু ছেলে মানুষ একটি অ্যাডাল্ট কথাবার্তা বলতো। তো বলার পরে আমার একটা সময় মনে হলো যে না, ওর সাথে আমার ফিজিক্যালে যাওয়া দরকার, কারণ আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি রোজিনা আক্তার, আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম, থাকার পরেও হচ্ছে কখনো স্কুল লাইফে বা কলেজ লাইফে কখনো কোনো প্রেম করি নাই। যে এখনের যুগে প্রেম করলে শারীরিক সম্পর্ক করতে হয় বা বয়ফ্রেন্ডের অনেক চাহিদা থাকে, সেগুলো পূরণ করতে হয়। তো যখন এগুলো ভাবলাম, ভাবার পরে হচ্ছে কখনো রিলেশনে যাই নাই। অনেক ধরনের প্রস্তাব দিছে, তো কখনো রাজি হই নাই। না হওয়ার পর অনেক কিছু বুঝাইছে, কখনো বোঝার জন্য চেষ্টা করি নাই। তো একটা সময় মনে হইতো যে আমি একটা মেয়ে মানুষ, আমি যদি এখন বয়ফ্রেন্ডের সাথে ডেট করি, রুম ডেট করি, এটা করি ওইটা করি, এগুলো করার পরে হচ্ছে কি হবে, আমি আমার হাজব্যান্ডকে বাসরাতে কি দিব? আমি তো আমার হাজব্যান্ডের আমানত, আমি আমার হাজব্যান্ডের আমানত কেন নষ্ট করব অন্য একটা ছেলের সাথে? কারণ বিয়ের তো তার সাথে আমার নাও হইতে পারে। যখন আমার তার সাথে বিয়ে হবে না, তখন হচ্ছে আমি কিভাবে কি করব, আমার হাজব্যান্ডকে আমি কি জবাব দিব? আমার সতীত্ব নষ্ট করলে আর বিয়ের আগে এই রুম ডেট করলে বাসরাতের কোনো ইন্টারেস্টই থাকে না। যে আমি আসলে বিয়ের আগেই যদি সব কিছু শেষ করে ফেলি, তাহলে বাসরাতে হাজব্যান্ডের সাথে কি করব? তো এইসব চিন্তাভাবনা যখন করলাম, করার পরে হচ্ছে আমি অনেক রিলেশন জন্য অনেক প্রপোজ করছে, কখনো আমি কারো প্রপোজ অ্যাকসেপ্ট করি নাই। তো না করার পরে বাবা মায়ের সম্মতিতে, বাবা মা বলতো তোমার কোনো পছন্দের ছেলে আছে কি না? আমি কখনো বলিনি যে না আমি কাউকে পছন্দ করি, কারণ আমি তো কখনো কোনো রিলেশনে যাই নাই। তো তখন বলল তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি কি এখন বিয়ে করবে? তো আমি বললাম যে আপনারা যেটা ভালো বুঝেন। তো যখন দেখতেছি একটা মেয়ে বিয়ের বয়স হলে, আর মেয়ে মানুষ কতদিন বাবা মা ঘরে রাখবে? তো যাক, তারা দেখে শুনে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিল। তো ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, বিভিন্ন সময়ে কাজের জন্য সে দূরে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। একটা মেয়ে তো বিয়ের পর হাজব্যান্ডের কাছ থেকে সময়ই চায়। তো যাক, বাসরাতটা যে আশা ছিল ভালোই কাটলো। যেহেতু আমি ভার্জিন ছিলাম, তো সেই হিসাব করে জামাইও খুব হ্যাপি ছিল আমাকে নিয়ে। সে নিজেকে খুব প্রাউড ফিল করতেছিল যে এখনের যুগে এরকম একটা মেয়ে পাওয়া টাফ, ভাগ্যের ব্যাপার। তো সে যাই হোক, সে আমাকে নিয়ে অনেক হ্যাপি। তো বিয়ের কিছুদিন পরে যেহেতু সে বাহিরে কাজের জন্য বিভিন্ন সময়, বেশিরভাগ সময় বাহিরে থাকতো। তো আসলে আমিও তো বিয়ে হয়েছে, স্বামীর ভালোবাসা আদরের মজা বুঝে গেছি। তখন আমার কাছে মনে হচ্ছিল যে হাজব্যান্ড বাহিরে থাকে, আমার নিজের কাছেও খারাপ লাগতো। বাট যখন সে বাসায় আসতো, তখন হচ্ছে মানে এসেই যখন কিছুদিন হলো, তো সে বাসায় এসেই তাড়াহুড়া কইরা তার নিজের কাজটা হলেই হয়ে যাইতো। আমি যে একটা মানুষ, আমি তার জন্য ওয়েট করি, নিজের মানে সতীত্ব বজায় রেখেছি তার জন্য, আমি তার জন্য অপেক্ষা করি যে কখন আমার হাজব্যান্ড আসবে। কিন্তু সে ওইগুলার খেয়াল কখনোই রাখতো না। সে এসে তার কাজটা হলেই সে মানে কি তার নিজের কাজটা হলেই শেষ, ঠিক আছে। সে কখনো আমার চা পাওয়ার কোনো মূল্য তার কাছে ছিল না। কিন্তু এইভাবে একটা মানুষ কতদিন, আমিও তো একটা রক্ত মাংসের শরীর, আমি এতটা বছর নিজেকে ধরে রাখলাম হাজব্যান্ডের জন্য, বিয়ের কিছুদিন ভালোই কাটলো, এখন তো হাজব্যান্ড এইদিকে ওইদিকে আসে, শুধু তার চাহিদাটা মিটলেই সে চলে যায়।
আমার চাহিদার কোনো মূল্যই নেই বা সে বুঝেও না, বোঝার চেষ্টাও করে না বা আমাকে কোনো ধরনের সান্ত্বনাও দেয় না। তো এরকম করতে করতে যখন দেখতেছি না এভাবে আর হচ্ছে না, প্রায় 2 বছর পার হয়ে গেল, তখন দেখতেছি যে না, হাজব্যান্ডের অবহেলা আমার প্রতি দিন দিন বাড়তেছে। তো যখন দেখলাম হাজব্যান্ডের অবহেলা আমার প্রতি বাড়তেছে, তখন আর নিজে কোনো উপায় না পেয়ে তখন আবার পাশের বাড়ি একটা ছেলে আমাকে একটু মানে তাকাইতো, চেয়ে থাকতো। তখন বুঝতে পারছিলাম যে ছেলেটা আমাকে কিছু একটা বলতে চাচ্ছে বা কিছু বুঝাইতে চাচ্ছে। যাক, ছেলেটার সাথে আমিও সম্মতি দিলাম, কারণ আমারও তো ক্ষুধা আছে। দেখলাম যে যদি চামে চুমে যদি নিজের কাজটা নিজে কমপ্লিট করতে পারি। তো যাই হোক, এরপর থেকে ছেলেটার সাথে আমি নিজেই শেয়ার করলাম কথা, মানে আমার সব কষ্টের কথাগুলো শেয়ার করলাম। সে বলল যে তোমাকে দেখে মনে হয় তুমি খুব ক্ষুধার্ত ভাই। সে যেহেতু ছেলে মানুষ, একটি অ্যাডাল্ট কথাবার্তা বলতো। তো বলার পরে আমার একটা সময় মনে হলো যে না, ওর সাথে আমার ফিজিক্যালে যাওয়া দরকার, কারণ আমি আর পারতেছি না। যখন আর পারতেছি না, তখন ছেলেটার সাথে আমি শারীরিক সম্পর্ক শুরু করলাম। তো হাজব্যান্ডও বুঝতে পারলো না, এখনও পর্যন্ত ছেলেটার সাথে এভাবেই রিলেশন কন্টিনিউ করতেছি। এই যে দেখেন, মেয়েরা যখন খারাপ কিছু করে তখন মানুষ মেয়েদের থেকে আঙ্গুল তোলে, কিন্তু একজন হাজব্যান্ডের দায়িত্ব তার ওয়াইফের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা সে হ্যাপি আছে কিনা এটার খোঁজ খবর রাখার। একটা মেয়ে মানুষ এমনি এমনি খারাপ হয় না। শুধু মেয়েদের দোষটাই আপনারা দেখবেন না, এদের দোষের পিছনে যে কারণটা ওইটাও আপনারা খুঁজে বের করবেন। যে কোনো একটা মেয়ের দিকে আঙ্গুল তোলার আগে অন্তত ভাববেন মেয়েটা কেন এমন করলো। সবার কাছে এতটুকুই অনুরোধ।